অপচয় না করে নির্বাচন কাজে গতি বাড়ানোর তাগিদ জামায়াতের। বাংলাদেশকে ব্যর্থ করতে ভারতের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। সংখ্যালঘু ইস্যুকে অস্ত্র বানিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ছক কষছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো। তথ্য আগ্রাসন মোকাবেলায় নিতে হবে আইনের আশ্রয়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রক্ষা করবে বিচার বিভাগকে, বললেন প্রধান বিচারপতি। বিচারক নিয়োগে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের উদ্যোগ। সীমান্তে আবারও ঝরল প্রাণ। পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দিনাজপুরের বীরগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত। কুড়িগ্রাম ও ভোলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3 জনের। উচ্চমূল্যের বাজারে অসহায় সাধারণ মানুষ। শীতের আগাম সবজির যোগান বাড়লেও দাম এখনো বাড়তি। সয়াবিন তেলের নতুন সংকট। এবং দুবাইয়ে যুব এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে পাকিস্তান। ফাইনালে ওঠার লক্ষ্য টাইগার যুবাদের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে থাকবো আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, অন্য কোনো দেশের আগ্রাসন আর সহ্য করা হবে না। এ সময় নির্বাচন সংস্কারের কাজে গতি আনার তাগিদ দেন তিনি। শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত মহানগর জামায়াতের কর্মী সভায় একথা বলেন জামায়াত আমির। এ সময় পিলখানায় 57 সেনা কর্মকর্তার হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান তিনি। আরো বলেন, সংখ্যালঘু শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবু বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব। এটি আমাদের কমিটমেন্ট। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো দেশের ষড়যন্ত্রই কাজে আসবে না, এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে ভোটের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি। পতিত স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়ে অন্য দেশে অবৈধভাবে অবস্থান নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বিভেদ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে বিদায় নেবে, এমনই প্রেক্ষিতেই অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতি নির্ধারক। আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু এই সিম্পল সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে, সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, আমাদের মানহানি করছে। একটাই উদ্দেশ্য, এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই সরকারকে যাতে করে ব্যর্থ হয় সেই জন্য যত রকমের চেষ্টা তারা করবে। 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে আমাদের এই যে সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। মায়ের কোলে যেমন শিশু নিরাপদ থাকে, তেমনি সংখ্যালঘুরাও নিরাপদে আছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। সকালে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এ সময়ে তিনি আরও বলেন, ভারত যে ষড়যন্ত্র শুরু করেছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। অর্থাৎ জাতির যে শিক্ষা সেটাই হলো কমিটি। প্রিয় বন্ধুগণ, 68 হিজরিতে দল কোন কিছু গোষ্ঠী তারা সেই ফেসিবাদী ঐতিহ্য সূত্রে পাওয়া বাংলাদেশে হিন্দুরা এবং সংখ্যালঘুরা যে সুন্দরভাবে এবং স্বাধীনভাবে, এক কথায় আমরা অনেক সময় বলে থাকি, মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ থাকে, সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা
সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার, বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। ভারতীয় মিডিয়ার তথ্য আগ্রাসন মোকাবেলায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পাশাপাশি আইনের আশ্রয় নেওয়া উচিত, এমন মত বিশ্লেষকদের। তবে বাংলাদেশে নিজেদের অনুগত সরকার না থাকায় হতাশা থেকে প্রতিক্রিয়া দেখাচ্ছে ভারত। এ অবস্থায় কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এ বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পতাকা মারানোর ছবিতে তোলপাড় হয় ভারত। উগ্র হিন্দুত্ববাদীদের হিংসার রেশ আঁচড়ে পড়ে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে। ভেঙে ফেলা হয় জাতীয় পতাকার স্ট্যান্ড, নিরাপত্তা দেয়াল। বিক্ষুব্ধদের হামলা থেকে বাদ যায়নি কর্মকর্তারাও। তবে সম্প্রতি সেই ছবি বিশ্লেষণ করে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট রিউমার স্ক্যানার জানায়, সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করে মিথ্যা তথ্য ছড়ায় ভারতীয় এজেন্টরা। আদতে এর কোনো অস্তিত্বই ছিল না। ভারতীয় মিডিয়ার এমন তথ্য সন্ত্রাস শক্ত হাতে মোকাবেলা করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা প্রতিবাদ জানাতে পারি ওই সরকারের কাছে, যেমন জানাতে পারি, এবং একই সাথে আমরা আমাদের ওইখানকার যে হাই কমিশন আছে তাকে ব্যবহার করে আমরা ওই নির্দিষ্ট টিভি চ্যানেলের যারা মালিক তাদের কাছেও আমরা আমাদের প্রতিবাদ টিভি পাঠাতে পারি। কেউ যদি আমার সার্বভৌমত্ব বা আমার আত্মমর্যাদা নিয়ে ক্ষতিগ্রস্ত করতে চায়, অবশ্যই আমরা তার প্রতিবাদ করব এবং শক্তভাবে তার প্রতিবাদ করব, যেটা আগের সময়ে ছিল না। বাংলাদেশের সঙ্গে ভারতের স্ট্র্যাটেজিক রিলেশন খুব কম সময়েই ছিল। দীর্ঘদিনের নতজানু নীতির বিপরীতে ন্যায্যতার দাবি উঠলে আরও প্রতিক্রিয়া দেখাবে ভারত। তবে নিজেদের স্বার্থেই ভারত বাংলাদেশের দাবি মানতে বাধ্য হবে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। যে বাংলাদেশ একটা মর্যাদার জায়গায় যাওয়ার লড়াই করছে এখন। এতদিন আমাদের যে এক ধরনের সাবঅর্ডিনেট হয়ে থাকা, সেই জায়গা থেকে একটা উত্তরণের রাস্তা হয়তো তৈরি হচ্ছে। বড় ম্যাস গ্যাদারিং হয়ে গেল, এই বুঝি বাংলাদেশের সাথে একটা বড় সংঘর্ষ হয়ে যাচ্ছে। আমার কাছে কনফ্লিক্ট অ্যানালাইসিসের জায়গা থেকে যদি আমি দেখি, তো আমার কাছে তেমনটা মনে হয় না। আশা করি সরকার যে অনুধাবন করতে পেরেছে এবং তাদের দুঃখ প্রকাশ করেছে, সেই জায়গাটাই হবে ভারতের নীতি নির্ধারণের জায়গায় এবং পরবর্তী স্টেপের জায়গায় একমাত্র অবলম্বন এবং একমাত্র কৌশল। ভারতের তথ্য সন্ত্রাস মোকাবিলায় শক্তিশালী পাবলিক ডিপ্লোমেসি বাড়াতে বলছেন বিশেষজ্ঞরা। প্রোপাগান্ডা দিয়ে সাময়িক উত্তেজনা সৃষ্টি করলেও লং টার্মে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে আমি বিশ্বাস করি না। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষের গ্রেফতার ইস্যুতে সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়নের অভিযোগকে অস্ত্র বানিয়ে নতুন করে আন্দোলনের রাস্তায় নামার ছক কষছে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ ইস্যুতে মেতেছেন ভারতীয়রা। এ নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। ভারতের কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকে কেন্দ্র করে কাঁপন ধরেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মসনদ। চিকিৎসক খুনের এই ঘটনায় পশ্চিমবঙ্গে গড়ে উঠেছিল তুমুল আন্দোলন, যা ছড়িয়ে পড়েছিল ভারত জুড়ে। সেই আরজি কর আন্দোলন এখন অতীত। বাংলাদেশে এক হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার, সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়নের অভিযোগকে অস্ত্র বানিয়ে নতুন করে আন্দোলনে নেমেছে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো। আন্দোলনের রাজনৈতিক ফায়দা হিসেব নিকেশ আজ করে শাসক তৃণমূলও অবস্থান নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বলেছেন বাংলাদেশ বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানই মেনে নেবেন, তেমনি আবার বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন তিনি। তৃণমূলের নেতারা বলছেন বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ালে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা নেই। তাই সীমান্তবর্তী এলাকায় বিজেপি যাতে উস্কানি দিতে না পারে সেদিকেও সাংগঠনিকভাবে খেয়াল রাখতে হচ্ছে বলে দাবি দলটির নেতাদের।
traders in the Sribhumi. প্রত্যাশিতভাবে বাংলাদেশকে সামনে রেখে নিজেদের মতো করে লাভের অঙ্ক মেলাতে ব্যস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকদের মতে তাতে অক্সিজেন দিচ্ছে বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতের গণমাধ্যমের একাংশের ভূমিকাও। এতে যেমন স্বাভাবিক নিয়মে বিজেপি রয়েছে, তেমনি রয়েছে সিপিএম, কংগ্রেসও। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পুনর্জন্ম অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগকে রক্ষা করবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজিত রুলার সম্মেলন 2024 এ এসব কথা বলেন তিনি। সুপ্রিম কোর্ট বার আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বিচারক নিয়োগের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। আইনের শাসন নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সদস্যরা জুডিশিয়ালের সাথে জনগণের একটি সেতু বন্ধন হিসেবে কাজ করছে বলেও জানান তিনি। I unveiled a comprehensive roadmap for judicial reform. This initiative is a cornerstone of my vision to strengthen our judiciary and its capacity to serve the people with integrity and efficiency. As part of my steadfast commitment to institutional reform and strengthening the independence of the judiciary, I have taken decisive steps to establish the foundation of true separation of powers. I have declared and initiated the process of creating a separate secretariat for the judiciary. দিনাজপুরের বীরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 20 জন। পুলিশ জানায়, শুক্রবার সকাল 8:30টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও 10 মাইল মহাসড়কে যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় হেরিটেজ পরিবহনের একটি স্লিপার কোচ ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী একটি ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহন দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও একজনের। খবর পেয়ে বীরগঞ্জ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করে। এদিকে কুড়িগ্রাম ও ভোলায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3 জনের। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দনকে তোলা হবে চট্টগ্রামের আদালতে। এর আগে বৃহস্পতিবার ভৈরব রেল স্টেশন থেকে চন্দনকে গ্রেফতার করা হয়। চন্দন কোতোয়ালি থানার বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা। গেল 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ছিল চন্দন। তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে তোলা হচ্ছে চট্টগ্রাম আদালতে। দর্শককে নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, আদালত পাড়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন? কি বলছেন আসলে আইনজীবীরা, কি তথ্য দেবেন আমাদেরকে? সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রধান আসামি চন্দনকে কিন্তু ভৈরব থেকে ভৈরবের যে মেথরপট্টি রয়েছে সেখান থেকে কিন্তু গ্রেপ্তার করেছিল ভৈরব থানা পুলিশ এবং চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস টিম। কারণ গতকালকে মূলত সন্ধ্যার পরপর তাকে ভৈরব থানা পুলিশের টিম তাকে আপনার নগরীর কোতোয়ালি থানায় এনে হস্তান্তর করা হয়েছে। আজ মূলত দুপুরের দিকে তাকে কোর্টে হাজির করার কথা ছিল, কিন্তু আমরা যেটি জেনেছি দুপুর 2:45 বা 50 মিনিটের সময় কিন্তু তাকে চট্টগ্রাম আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 6 আদালত রয়েছে, সেই 6 আদালতে তাকে তোলার কথা রয়েছে। পাশাপাশি আইনজীবী হত্যাকাণ্ডের যে ভিডিও ফুটেজ, সেই ফুটেজ দিয়ে কিন্তু রিপন দাস নামে আরেকজনকে কিন্তু গতকালকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোট 2 জনকে কিন্তু আদালতে তোলা হবে। 2 জনকে কিন্তু আদালতে তোলার পর এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এদিকে চন্দনকে আদালতে আনার পর কিন্তু পুরো আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কারণ আদালত এলাকার যে মূল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সবগুলো পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর
নজরদারি রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি কোতোয়ালি পুলিশ থেকে শুরু করে বিজিবি বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু পুরো আদালত এলাকায় নিরাপত্তার চাদর ঢেকে দিয়েছেন। পাশাপাশি যারা আইনজীবী রয়েছেন তারা যদি বলছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি করছেন। এবং আপনি জেনেছেন এর আগে গত 26 নভেম্বর কিন্তু আদালত এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত তোলার পর যখন আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেয় তারপর তার ভক্ত অনুসারী এবং সনাতন ধর্মের কিছু মানুষ ইসকনের সদস্যরা আদালত এলাকায় তাণ্ডব চালায়। সেই তাণ্ডবে কিন্তু সাইফুল ইসলাম আলিফকে তারা কুপিয়ে মধ্যযুগীয় বর্বরতায় কিন্তু হত্যা করে। তারপর পুলিশের পক্ষ থেকে 3টি মামলা দায়ের করা হয় এবং সাইফুল ইসলাম আলিফের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন এবং তার ভাই খানে আলম আরো একটি মামলা দায়ের করেন। এবং গতকালকে আমরা জেনেছি এই ঘটনায় আরো একটি মামলা দায়ের হয়েছে। মোট এই আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনা এবং আদালত এলাকায় তাণ্ডব ভাঙচুর এসবের ঘটনায় মোট 6টি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে এবং এই হত্যা মামলায় গত কয়েকদিন আগে 9 জনকে কিন্তু হত্যা মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই যে চন্দন, সে কিন্তু এই হত্যাকাণ্ডের প্রধান আসামি। সে কিন্তু বিভিন্ন মাধ্যমে যখন পুলিশ ধরপকড় শুরু করে সে কিন্তু ভৈরব পালিয়ে যায়। তারপর পুলিশের পক্ষ থেকে প্রযুক্তি ব্যবহার করে তাকে কিন্তু ভৈরব এলাকার যে রেল স্টেশনের পাশে মেথরপট্টি রয়েছে সেই মেথরপট্টি থেকেই চন্দন দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এতে একটু পরে কিন্তু তাকে আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আদালত থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী AK নাজিম যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে।